বাঁচলে না তোমার ওয়াজ হইতো, তা আমার যদি শব্দ না হয় তোমার ওয়াজ হইব করতো। ধরো না, এটা আমার দিকে ফেরান, তবে হয় নাই, ডাইরেক্ট আমার দিকে, এটা ধরবা না, আরেকটু ওকে। কি জানি বলছিলাম, ও সিনেমা। আমাদের সবাই আমরা যখন ছাত্র ছিলাম তখন সিনেমা হল প্রতি থানাতেও ছিল না, জেলা সদরে ছিল। এবং আজকে যে টেলিভিশন আছে, টেলিভিশনে কিন্তু সিনেমা দেখানো হতো না। বাংলাদেশে একটাই টেলিভিশন ছিল, বিটিভি। তখন মাসেও একবার সিনেমা চলতো না। কিন্তু 21 টেলিভিশন আইসা প্রতি সপ্তাহে একটা সিনেমা যখন ঢুকাইছে, ওইটা দেখে বিটিভি মাসে একটা ঢুকাইছে। সিনেমা দেখার জন্য জেলা সদরে যাওয়া লাগতো। হুজুরদের ওয়াজের ফাঁক ফুকর দিয়া এখন সিনেমা যুবকদের পকেটে পকেটে সিনেমা হল লইয়া ঘুরছে। এটার ভিতরে সিনেমা হল আছে না নাই? এরপরে এবার আসলো জি বাংলা, স্টার জলসা, জি সিনেমা, জি প্লাস, আরো কত, এই যে ডজন ডজন চ্যানেল ঢুকেছে। ওয়াজ করে এগুলো বন্ধ করা যাবে না। কোরআনওয়ালাদেরকে ক্ষমতায় পাঠাও, জি বাংলা একদিনে বন্ধ হয়ে যাবে। অপ্রিয় ভাইয়েরা, মাদক এদেশের যুব সমাজকে শেষ করে দিচ্ছে। যেই ঘরে একটা মাদকাসক্ত ছেলে আছে, ওই ঘরটাকে সে জাহান্নাম বানাইয়া ছাড়ে। মদের টাকা না পাইলে মায়ের গায়ে হাত তোলে, এমন ঘটনাও আছে না নাই? মদের টাকা দেয়নি তো বউরে পিটাইছে, বউয়ের গলার চেন বিক্রি করেছে চুরি করে। মাদকের টাকা সংগ্রহ করতে না পেরে বাপের বুকে পিস্তল থাকা, এমন ঘটনাও আছে। আমার বন্ধু, আপনার একটা বিল্ডিং ঘর আছে, যেই ঘরে আপনি গ্রিল লাগাইছেন শক্ত করে লোহা দিয়া, দরজা বানাইছেন শক্ত করে লোহা দিয়ে, রাতের বেলায় জানালা বন্ধ করলেন, দরজা বন্ধ করলেন, ভালো করে সিটকানি মারলেন। তারপর আপনার বউ গলার স্বর্ণের নেকলেসটা খুলে টেবিলে রেখে দিল। হাতের মাঝে কিছু স্বর্ণের আংটি পরেছে, খুলে টেবিলে রেখে ঘুমায় গেল। মনে মনে ভাবে, দরজা বন্ধ, জানালা বন্ধ, চোর এবং ডাকাত ঢোকার তো কোনো সুযোগ নাই, বিল্ডিং ঘর কেমনে ঢুকবে? তাই টেবিলের উপরে স্বর্ণের আংটি পরে থাকুক, ফজরের নামাজের পর আবার আংটি হাতে দিতে পারবে, টেনশন নাই। কিন্তু ঘরে যদি একটা মাদকাসক্ত ছেলে থাকে, স্বর্ণের গহনা আলমারির ভিতরে ঢুকানোর পরও টেনশন কমে না। টেনশন থাকে যে হেতে আবার কোন সময় চাবি লই আলমারি খুলালা। এখন আপনারা বলুন তো, এই 54 বছরে আমাদের নেতারা মাদকের বিরুদ্ধে যতই বক্তৃতা দেখ, মাদক কি দিন দিন কমেছে না বেড়েছে? কারণটা কি? ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, প্যাথেডিন, আরো কত রকমের মাদক যুব সমাজকে শেষ করে দিচ্ছে। মাদক বন্ধ কেমনে হবে? তারা বলে সরকার মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। এসব মিথ্যা কথা। বরং 54 বছরে মাদক বন্ধের জন্য রাষ্ট্র যথাযথ কোনো উদ্যোগ গ্রহণ করেনি। একটা উদ্যোগ আছে, একটা অফিস খুলছে মাদকের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য। ওই অফিসটার নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আমরা কি মাদক নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? কিন্তু ওরা দেখেন মাদক নির্মূল কোন অধিদপ্তরই বানায় নাই, বানাইছে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ মানে কি? কিছু কিছু খাও, এই তো কথা। মানে নির্মূল দরকার নাই, চলুক, মাঝে মাঝে চলুক। আচ্ছা, ড্রাইভার যখন 100 মাইল গতিতে গাড়ি চালায়, 80 মাইল গতিতে চালায়, তখন যাত্রীরা বলে, এই ড্রাইভার গাড়ি কন্ট্রোল করো, নিয়ন্ত্রণে চালাও। নিয়ন্ত্রণ মানে কি? ব্রেক বন্ধ করে বয়ে থাকবে, স্টার্ট বন্ধ করে? নিয়ন্ত্রণ মানে হলো 60-এ চালাও, 50-এ চালাও। সরকার দেখেন অধিদপ্তর বানাইছে, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর মানে তারাই নির্মূল করতে চায় না। তাই তো তাদের ছেলেরা, তাদের কর্মীরা, অনেক নেতা নিজে হোটেল সোনারগাঁয়ে গিয়ে মদের আড্ডা দেয়। শেরাটনে, রেডিসনে মাদকের বার আছে, ওখানে ওরা মদ খায়।
মেয়েদেরকে নিয়ে নাচে, আনন্দ করে। গরিবের ছেলে মদ খেলে তাকে ধরে থানায় দেয়, পুলিশ ধরে নেয়, ঠেঙ্গানি মারে। আর দড়ির ছেলে হোটেল শেরাটনে মদ খায়, মেয়ে নিয়ে লাফালাফি করে, ওখানে পুলিশ স্যালুট দেয়। এক দেশে দুরকম আইন দিয়ে কখনো মাদক বন্ধ হবে না। মাদক যদি বন্ধ করতে চাও, ওমরের মতো 80 বেতের আইন চালু করে দাও। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা যারা আমার সাথে আছেন, আমি সবার থেকে একটা কমিটমেন্ট চাইবো, কমেন্ট চাইবো, একটা মন্তব্য চাইবো, একটা সিদ্ধান্ত চাইবো। আমরা কি এদেশে মাদক নির্মূল করার পক্ষে আছি না নাই? মাদক বন্ধ হোক আপনারা চান কিনা? তাহলে কোরআনওয়ালাদেরকে ক্ষমতায় নেওয়া দরকার আছে না নাই? 80 বেতের আইন চালু হয়ে যাবে। 6 মাস যদি আইন চলে, 6 মাস পরে বাংলার সীমানায় মদের বোতল থাকবে না। খেলার নাম মায়ের উপরে ওষুধ নাই, তারের মতো সোজা হয়ে যাবে। ডক্টর কামাল মিয়া আইন ঢুকালো, চোর ধরে জেলে দাও। আমি তো আশ্চর্য, কত রকমের ব্যাককল হলে পরে, কত নাম্বারের ব্যাককল হলে পরে চোরের জেলে দেয়। ও দোস্ত, ওই যে চোর 6 মাস জেলে দিল, আপনারা বলুন তো, কাশিমপুর কারাগার এখান থেকে তো কাছেই, হয়তো মাইকের আওয়াজ কারাগারে যারা চোর হেরাও সম্ভাবনা আছে না নাই? আচ্ছা আমার প্রিয় ভাইরা, যে চোরকে জেলে দিল, 6 মাস জেলে থাকলো, আপনারা বলুন তো, জেলে কি ভাত খায় নাই? খাওয়ার বিল দিছে নাকি? গোসল করে নাই? পানির বিল দিছে? বিদ্যুতের আলো নেয় নাই? লাইটের বিল দিছে? এবারটা কি সেখানে থাকার জন্য রুম পায় নাই? থাকার জায়গার বিল দিছে? তো সুরের 6 মাস যে আপনি খাওয়াইলেন, লাইট দিলেন, পানি দিলেন, সরকার টাকা পাইলো কই? পাবলিকের টাকা। আমরা তো চোরকে খাওয়ানোর জন্য দিতে রাজি না। হাত কাটা শুরু করে দাও, 1 টাকাও খরচ হবে না। হাত কাটা একটা চোর দেখে 100 চোর তারের মতো সোজা হয়ে যাবে। আচ্ছা, আমরা যারা ট্যাক্স দেই, ভ্যাট দেই, আমরা কি চোরের খাওয়াইতে দেই? তোরে খাওয়া কেন? এরপরে বলুন তো, যে ছোট্টা 6 মাস জেলে থাকলো, 6 মাস পরে যখন ছাড়া পায়, তখন কি আল্লাহর ওলি হয়ে বের হয় না ডাকাত হয়ে বের হয়? কারণ জেলখানা ছিল কাদের সাথে? বড় বড় ক্রিমিনালদের সাথে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এলাকার ছাগল চুরি করে ধরা পড়ছে, আপনারা দিলেন চেয়ারম্যানের কাছে হস্তগত করে, চেয়ারম্যান সাহেব ছাগল সহ ধরা খাইছে। চেয়ারম্যান থানায় ফোন দিল, পুলিশ এসে ধরে নিল, জেলখানায় দিয়ে দিল 6 মাস জেল। জেলে যাওয়ার পরে দেখে ওই ছাগল চোর ওখানে বড় মোষওয়ালা, এর চেয়ে আরো বাটপারের অভাব নাই। ওই বড় মোষাওয়ালা, ডোরা কাটা গেঞ্জি গায়ে, 15 বছরের মামলা, জেল, বিশাল বড় ক্রিমিনাল। ও বেটা ঈশা ছাগল চোরকে কয়, কিরে তোরে তো আগে জেলে দেখি নাই, নতুন আমদানি? ছাগল চোর বলে, জি বস, কালকে ঢুকছি। তো স্বাভাবিক কত জিজ্ঞাসা করবে, তো কোন মামলা? এটা জিগায় না? যারা জেল খাটছে তারা জানে। যখনই কথা হয় জিগায়, বা আপনি কোন কেসে আইছেন। এই জন্য যারা যে মামলা থাকে, তাদের বুকের মাঝে মামলার নাম্বারও থাকে, বোঝা যায় যে কে কি মামলায়। কার্ডের মাঝে মামলার কার্ড আছে, লেখা থাকে ধারাগুলো। জিজ্ঞাসা করতেছে কি মামলা। এখন লজ্জায় তো কয় না ছাগল চুরি, কারণ ছাগল চোরও তো জানে এই কথা কি কওয়া যায়। ওই মুসওয়ালা চোখ টাঙায় বড় করে তাকে কবি না সিনজ আমারে, কয় যে বস ছাগল চুরি করছে। এখন এবার ওই মুসওয়ালা কয়, বেডা তোদের মতো সিসকে চোরের কারণে জেলখানার বদনামি, জেলে যেহেতু আসবি কিছু কই রাইতি, এখন তো ছাগল চোর কয় কি রে? তাহলে আমি যেটা করছি এটা কোনো অপরাধী না। তো বস আপনি কি করছেন? বলে, বেটা ব্যাংক ডাকাতি করতে গেছিলাম রে, কপাল খারাপ, ধরা খাইছি, না হয় 1 রাতে কোটিপতি। ব্যাংকের লকারে কি কোটি কোটি টাকা থাকে না? বাংলাদেশে ব্যাংক ডাকাতি করতে ধরা খাইছে এমন জেলখানার কয়েদি আছে না? ওর সাথে দেখা হয়েছে তো।
ছাগল চোর মনে মনে ক্যালকুলেশন করে, বলে কি রে, আমি তো 40 বছর ছাগল চুরি করে 10 লাখ টাকা পাই নাই, আর এই বেটা এক রাতে কোটিপতি। বস কেমনে কি? কয় মাস? কয় 6 মাস। কয় যা শিখবে, আসি তো তোর দিমনি সাগরেদ বানাইয়া। কেমনে গাড়ি চুরি করে, গাড়ি ডাকাতি করে, কেমনে ব্যাংক ডাকাতি করে, কেমনে বড় বড় ক্রাইম করে, ওই খারাপ মানুষের সাথে থেকে এই সবগুলা তালিম নেয়, এগুলো তরবিয়ত নেয়, এগুলো শিখে। আর তখন ছাগল চোর বলে আফসোস করে, জেলে আরো আগে আসলাম না কেন? এলাকার চেয়ারম্যান জেলে দিছিল, তাই তার উপর ক্ষোভ ছিল, কিন্তু তালিম পাই এখন আর ক্ষোভ নাই। চেয়ারম্যানের জন্য আরো দোয়া করে যদি আরো আগে ধরতো। 6 মাস পরে যখন মেয়াদ শেষ, তার সাজার জেল থেকে ছাড়া পায়, তখন সে জেলখানার মাটি ছুঁয়া কসম করে ছাগল মাগনা দিল। আর কারণ সে কি এখন চোর না ডাকাত? ডক্টর কামাল মিয়ারা কি আইন বানাইলো, যেখানে যাওয়ার পর চোর ভালো হয় না, ওই জেলে কেন ঢুকাবে? 6 মাস আমাদের টাকায় তাকে কেন খাওয়াবে? ইসলামের আইন মানো, হাত কাটা শুরু করে দাও। 10টা এমপি চোর, হাত কেটে দাও। 10টা মন্ত্রী চুরি করেছে, হাত কেটে দাও। 10টা সচিবের হাত কেটে দাও। ওই নেতারা হাত কাটা চোর দেখে আগামী 30 বছর আর চুরি করবে না। সোনার বাংলা হতে 2 যুগও লাগবে না। এখন চোর ধরে হাত কাটার আইন আমরা চিৎকার দিলে হয়ে যাবে? এই জন্য সংসদে কোরআনওয়ালা লোক দরকার আছে না নাই? তাই যারা চুরি করবে না, ডাকাতি করবে না, তাদেরকে সংসদে পাঠাও। আজ থেকে 15 বছর পিছনে যান, 2জন এমন মন্ত্রী আমরা পেয়েছিলাম যারা 3টা মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব করেছে 5 বছর, শিল্প, কৃষি, সমাজ কল্যাণ। মেয়াদ শেষ হলো, ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার আসলো, কত বড় বড় রাঘব বোয়াল ধরে জেলে দিল, চোর ধরলো, ডাকাত ধরলো, কিন্তু ওই 2 মন্ত্রীর 1 পয়সা দুর্নীতির অভিযোগ তারা দেখাতে পারে নাই। এতে বোঝা যায় কোরআনওয়ালাদের কাছে দেশ এবং দেশের সম্পদ নিরাপদ থাকবে। এমন একটা চমৎকার দেশ আমরা পেয়েছি, সত্যি আসলে এটা সোনার বাংলা। আমি জানি না একজন কবি, তার নামটা কি, তিনি লিখেছিলেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই কবি কয় দেশে গিয়েছে আমি জানি না। রবীন্দ্রনাথ ঠাকুর বিলেত গিয়েছিলেন, উনি লন্ডনে গিয়েছিলেন। উনি দেখেছেন যে লন্ডনের আবহাওয়া আর বাংলাদেশের আবহাওয়া সোনার বাংলা কেন বলবেন না? আল্লাহ তাআলা আমাকেও ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর অনেকগুলো দেশ ঘোরার সুযোগ দিয়েছে। আমি কম্পেয়ার করে দেখেছি, এই দেশের মাটির মতো উর্বর মাটি পৃথিবীতে কম, এই দেশের আবহাওয়ার মতো পৃথিবীতে আবহাওয়া কম। আমেরিকাতে খবর নেন, এখন আজকে এই টাইমে খবর নেন, নিউ ইয়র্কে দেখেন শীত কাকে বলে। আমেরিকার অসংখ্য অঙ্গরাজ্যে পড়ছে বরফ। ইউকে, লন্ডনের খবর নেন, লন্ডনে পড়ছে এখন শীত, -10, -50, -15, -30। বরফ ঢাকা থাকে 3 মাস 4 মাস। তুরস্কের খবর নেন, তুরস্কে এই অগাস্টে আমি গিয়েছিলাম, এমন অবস্থা বললো 3-4 মাস গাছের একটা পাতা থাকে না। আমেরিকা 3 থেকে 4 মাস গাছের পাতা থাকে না, ফল হয় না, ফসল হয় না। এরপরও তারা পৃথিবীর 1 নাম্বার দেশ কেমনে হয়? আর আমার দেশে 12 মাস ফল হয়, ফসল হয়, আমরা কেন তলাবিহীন জুড়ি? কারণ শুধু একটা, আমাদের নেতাগুলো অধিকাংশ চোর এবং বাটপার। এখানে মালয়েশিয়া গিয়েছেন আপনারা অনেকে আছেন, আমিও গিয়েছি 12-14 বছর আগে ঘুরতে মালয়েশিয়া। কুয়ালালামপুর নেমে দেখি 50 তলা বিল্ডিং যে কত ডজন, গনে কুলানো যাবে না। টুইন টাওয়ার, সে বিশাল 2টা ভবন, যার উপরে ছাদ দেখতে মাথায় টুপি খুলে হাতে নিয়েছি, টুপি আবার মাটিতে পড়ে যায় কিনা।
অথচ তারা স্বাধীন হলো আমাদের মাত্র 10-12 বছর আগে। তারা যদি ডজন ডজন 50 তলা বিল্ডিং বানাতে পারে, আমার বাংলাদেশে একটাও আমরা বানাতে পারিনি। কারণ তারা মাহাতির মোহাম্মদের মতো সৎ নেতা পেয়েছে, যে দেশের টাকা দেশে কাজে লাগিয়েছে। আর আমাদের জালেম নেতাগুলো দেশের টাকা ইন্ডিয়া পাঠায়, দেশের টাকা আমেরিকা পাঠায়, দেশের টাকা কানাডায় বেগম পাড়া বানায়। সৌদি আরব যান, দুবাইতে যান, কাতারে যান, দেখবেন সেখানে একটা গাছ জীবিত রাখতে কত টাকা খরচ হয়। রাস্তার পাশে গাছ আছে, ভালো করে তাকিয়ে দেখবেন গাছের তলাতে লাইন আছে, পাইপ লাইন। সকালে একবার পানি দেয়, বিকালে আবার পানি দেয়। পানি না দিলে গাছ বাঁচে না। আর আমার মাটি, আমার দেশের মাটি, সুবহানাল্লাহ, একটা আম খেয়ে তার বিচিটা ফেলে দেন, 2 মাস পরে দেখবেন নিজে নিজে গাছ হয়ে যায়। 2 বছর পরে একা একা আম ধরা শুরু করে। উর্বরতা কাকে বলে? লাউ পেকেছে, নষ্ট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, রান্না করে খাওয়া যায় না। মা বোনরা বলে যে লাউটা ফালাইয়া দে, একটু নষ্ট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। ওই লাউটা পচে যায়, কাক পাখি এসে লাউয়ের গোটা খায়। আরেক জায়গায় কাক মল ত্যাগ করে, ওই মল থেকে লাউ গাছ হইয়া লাউ ধরা শুরু করে দেয় একা একা। এই দেশ তো পিছানোর কথা না। সত্যি সোনার বাংলা ভালো মানুষের হাতে তুলে দাও, সোনার বাংলা হতে 2 যুগের বেশি লাগবে না। কপাল পরা মুসলমান, এমন চমৎকার দেশ পাওয়ার পরেও, এত চমৎকার কোরআন পাওয়ার পরেও তারা ব্রিটিশ আইনের পিছনে দৌড়াচ্ছে। আমার রাসূলকে আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন দিন বিজয়ের। মক্কায় 13 বছর চেষ্টা করলেন, দিন বিজয়ের জন্য পারেন নাই। এবার মদিনার দিকে হিজরত করে রাসূল চলছেন। হিজরতের পথে মনে মনে ভাবেন, যদি মদিনায় গিয়ে দেখি মদিনার সংসদে আরেক আবু জেহেল বসে আছে, কোরআন দিয়ে ঢুকতে না পারি, তাহলে আল্লাহর আইন কায়েম কেমনে করব? রাসূলুল্লাহ আল্লাহর শিখানো দোয়া করলেন হিজরতের পথে, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও আল্লাহ, তোমার পক্ষ থেকে আমাকে রাষ্ট্র শক্তি দিয়ে সাহায্য করো। রাসূলুল্লাহ আল্লাহর কাছে ক্ষমতা চাইলেন, রাস্তায় দোয়া কবুল। মদিনায় পৌঁছতে দেরি, মদিনার লোকেরা মাথায় তুলে নাচতে দেরি করে নাই। আউস, খাজরাজ, বনু নজির, বনু কোরাইজা, বনু কাইনুকা, ইহুদিরা, মুসলমানেরা, মুশরিকেরা সবাই মিলে রাসূলকে মদিনার প্রেসিডেন্ট বানায়া দিল। দিন বিজয় হয়ে গেল, কোরআন সংসদে ঢুকে গেল। মক্কার সংসদে কোরআন ঢোকে নাই, দিন বিজয় হয় নাই। এতে বোঝা যায় দিন বিজয় করার জন্য সংসদে কোরআন নিয়ে যাওয়া লাগে। অগাস্ট বিপ্লবের পর সুযোগ এসেছে, আমরা চাইলে কিন্তু এবারই কোরআনটাকে সংসদে পাঠাতে পারি। কোরআন সংসদে যাক, আপনারা চান কি না? ইতোমধ্যে শুনেছেন ইসলামী দলগুলো কাছাকাছি আসতে শুরু করেছে। আলেমরা যদি এক হয়ে যায়, জালেমরা পালিয়ে যাবে। আমরা মাথা তুলে দাঁড়ালে হতে পারে এবারই কোরআন সংবিধান হবে। কোরআন সংবিধান হোক, কে কে চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমার প্রিয় ভাইরা, একা একা কোরআন সংবিধান হবে না, সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, দাবি তুলতে হবে, কাজ শুরু করতে হবে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের জন্য একটি নতুন কমিটি করেছে, সদস্য সংগ্রহ চলছে। কথা উঠেছে সংবিধান ব্যর্থ, তাই এটা সংস্কার প্রয়োজন। সংবিধান সংস্কারের প্রস্তাব উঠেছে, আপনারা কি শোনেন নাই যে সংবিধান সংস্কার করা দরকার? আমি বলতে চাই 18 বার তো সংস্কার করেছো, 72-তে লেখা হয়েছে আজ পর্যন্ত 18 বার পরিবর্তন করেছো, লাভ হয় নাই। যে লাউ সেই কদু। আমরা বলবো সংস্কার লাগে না, সরাইয়া দাও সংবিধান, কোরআনকে ঘোষণা করে দাও। কোরআন যদি সংবিধান হয়ে যায়,
তাহলে আমাদের লাভ দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। আসুন কোরআনকে সংবিধান বানানোর জন্য, দ্বীনের বিজয়ের জন্য সবাই মিলে একসাথে কাজ শুরু করি। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, আমরা সংক্ষেপে একটু দোয়া করে, শ্রমিক ভাইয়েরা অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন এবং এখানে কাইজার নেটওয়ার্ক লিমিটেড সহযোগিতা করেছেন এলাকার লোকেরাও। আমরা সবার জন্য একটু দোয়া করতে চাই। কোনো কথা আছে মাহফিল কমিটির? কথা আছে কারো? আছে? আসেন আসেন।